রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট উৎসবের অপেক্ষায় দেশ, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, দেশ জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসির। জয় পরাজয় যাই হোক, রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান। নির্বাচনের আগেই জামাত জোটের অপকর্ম জনগণ প্রতিহত করছে, নজরুল ইসলাম খানের মন্তব্য। রাতেই সিল মারার প্রস্তুতি জামাত শিবির, এনসিপির অভিযোগ মির্জা আব্বাসের। ৭৪ লাখ টাকা সহ আটক জামাত নেতাকে পরিবারের কাছে হস্তান্তর। টাকা নিয়ে অপপ্রচারের অভিযোগ জামাতের। ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলছে বিএনপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট বৃহস্পতিবার। দেশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে সারা দেশে ভোট চলবে। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি। অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্যকে মোতায়েন করা হয়েছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জাতীয় নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 300টি সংসদীয় আসনের মধ্যে 299টি আসনে ভোট হবে। একই সঙ্গে চলবে গণভোট। এরই মধ্যে শেষ হয়েছে প্রবাসীদের ভোট ও পোস্টাল ভোট কার্যক্রম। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,77,11,899 জন। পুরুষ ভোটার 6,48,25,154 জন। নারী ভোটার 6,28,85,525 জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,220 জন। নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 51টি রাজনৈতিক দল। আর মোট প্রার্থীর সংখ্যা 2,028 জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে 81 জন। সর্বোচ্চ 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 12 আসনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন কমিশন আশাবাদী একটা চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যে কঠিন নির্বাচন হয়েছে, এত অধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কখনো নিয়োগ করা হয়নি। রেজাল্ট একসাথে হবে, আলাদাভাবে কোনো রেজাল্ট হবে না, রেজাল্টই একসাথে হবে। গণভোটের রেজাল্ট তো সহজ, কয়টা না কয়টা প্রিজাইডিং অফিসার ডিক্লেয়ার করে দিবে সেন্টারেই। তারপরে প্রতীক ভিত্তিক কোন প্রতীকে কে কত ভোট পেয়েছে সেটাও তো আমার প্রিজাইডিং অফিসার কেন্দ্রের তাৎক্ষণিকভাবেই ঘোষণা করবে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রে কেউ কারচুপি করতে চাইলে সেটি যেই হোক, তাকে কোনোভাবেই ছাড়া হবে না। এবং যদি কেউ এ ধরনের চিন্তাভাবনা করে থাকে, তারা যাতে সতর্ক থাকেন। অন্তত এবারে আমাদের যে প্রস্তুতি, কেউ কিন্তু ঘরে বসে বাইরে থেকে এই ভোট সন্ত্রাস করবে, এই প্রশ্রয়, এই সুযোগ পাবে না। উৎসব মুখর ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে কঠোর নজরদারি রেখেছে নির্বাচন কমিশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ব্যালট বক্স, পেপার, অমোচনীয় কালিসহ ভোটের প্রয়োজনীয় সকল সরঞ্জাম। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তারা বলছেন, নির্বাচন ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই, তবে বাড়তি সতর্কতা হিসাবে 1,400 কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ভোট কেন্দ্রগুলোতে থাকছে সিসিটিভি ক্যামেরা ও জেনারেটর সহ ভোট নির্বিঘ্ন করার নানা ব্যবস্থা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় রেজাউল হোসেন নিজাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের এখন শুধু কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই নির্দিষ্ট ভোট কেন্দ্রে গিয়ে রাষ্ট্র পরিচালনার বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবেন নাগরিকরা। ভোটের আগের দিন বুধবার সকাল থেকেই রাজধানীর ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়। প্রতিটি আসনের নির্দিষ্ট ভেন্যু থেকে সেগুলো সংগ্রহ করেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা। ভোটে নিরাপত্তার ঝুঁকি দেখছেন না ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ চৌধুরী। জানালেন, মহানগরীর তুলনামূলক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রথমবারের মতো কিছু বিষয় সংযোজিত হয়েছে, যেমন সিসিটিভি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করেছি। বিশেষ করে
যেগুলো আমাদের অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র, এগুলো তো শতভাগ আসছে। সাধারণ কেন্দ্রগুলো আমরা কভার করার চেষ্টা করছি। আমাদের হিসাব মতো প্রায় 98%-এর উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। এছাড়া আপনারা জানেন পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা আছে। একই সাথে এই বছর আবার যে নতুনের যে আরেকটি সংযোজন, আমাদের সুরক্ষায় আনসারের 2 জন করে সদস্যকে ট্রেনিং করানো হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে তারা থাকবে এবং প্রত্যেকটা কেন্দ্রের পরিস্থিতি তারা একদম রিয়েল টাইম ছবি নিয়ে তারা আপলোড করতে পারবেন, যেটা আমরা এখান থেকে মনিটর করতে পারবো। ভোট গণনা নির্বিঘ্ন করতে প্রতিটি কেন্দ্রে জেনারেটরের ব্যবস্থাও রাখা হয়েছে। দ্রুত সময়ে ভোট গণনা শেষ করতে চান তারা। কোনো কারণে যদি বিদ্যুৎ চলে যায়, এটা টেকনিক্যাল বিষয় হতেই পারে, 1 সেকেন্ডের জন্য যাতে আমার ভোট গণনার কক্ষটা অন্ধকার না হয় সেটি আমরা এনশিওর করেছি। এই আমাদের দিক থেকে আপাতত প্রস্তুতি। আমরা এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না এবং প্রচুর মানুষ ভোটে অংশগ্রহণ করবেন আমরা প্রত্যাশা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি শেষ জানিয়ে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশা শান্তিকামী সবার। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশের ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোটের নানা সরঞ্জাম। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের উপস্থিতিতে উপজেলা পর্যায়ে ব্যালট পেপার, সিল ও অমোচনীয় কালি সহ নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামে 16টি আসনের ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন। ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে এবার মোট ভোটার 66,82,517 জন। সিলেটের 6টি সংসদীয় আসনের প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স, সিল, ব্যালট পেপার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সিলেটের 6টি আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 33 জন প্রার্থী। দুপুরে ময়মনসিংহে নগরীর সার্কিট হাউস সংলগ্ন জিমনেশিয়াম থেকে সদরের 179টি কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম। জেলার 11টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 68 জন প্রার্থী। সকালে বরিশাল সদর উপজেলা পরিষদ থেকে সিটি কর্পোরেশন এলাকা ও 10টি ইউনিয়নের কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। জেলার 6টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 36 জন প্রার্থী। প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। 3 পার্বত্য জেলায় লড়ছেন 2028 জন প্রার্থী। ভোটের সরঞ্জাম পৌঁছে গেছে নারায়ণগঞ্জ জেলার 5টি আসনের ভোট কেন্দ্রগুলোতে। নারায়ণগঞ্জে 5টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন 47 জন প্রার্থী। বগুড়া জেলার 12 উপজেলার 983টি ভোট কেন্দ্রে ভোটের প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে গেছে। সদর আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ আরও 5 জন প্রার্থী রয়েছেন। ফরিদপুরের 4টি আসনের জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো হয়। ফরিদপুরের 4টি সংসদীয় আসনে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 28 প্রার্থী। ঝুঁকিপূর্ণ কেন্দ্র 154টি। অন্যদিকে রংপুরে বিকালের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যায় ভোটের উপকরণ। 44 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার। দিনাজপুরের 13টি উপজেলা থেকে 6টি নির্বাচনী আসনের জন্য 844টি ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সরঞ্জাম। জয়পুরহাটে মোট 2 আসনে প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে নির্বাচনী সামগ্রী। গোপালগঞ্জে 3টি আসনের প্রতিটি কেন্দ্রে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে সব নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। জেলার 3টি আসনের 5টি উপজেলা ও 4টি পৌরসভায় 397টি ভোট কেন্দ্র রয়েছে। পাবনার 5টি আসনের জন্য জেলার 9টি উপজেলা পরিষদ থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তারা সরঞ্জাম বিতরণ করেন। পাবনার 5টি আসনে মোট ভোট কেন্দ্র 702টি। কঠোর নিরাপত্তায় গাইবান্ধার 5টি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। জেলার 5টি আসনে লড়ছেন বিভিন্ন দলের মোট 40 প্রার্থী। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখেছেন। চট্টগ্রামের ভোটারদের ভোট কেন্দ্রে যেতে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে বাধা কিংবা ভয়ভীতি প্রদর্শন করলে দুষ্কৃতকারীদের সাথে তর্কে না জড়িয়ে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছেন র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান। দুপুরে চট্টগ্রাম নগরীর একটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে তিনি কথা বলেন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থানীয় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে ব্রিফিং করেছে র্যাব ৯। নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলে বিশেষ টহল জোরদার করা হয়েছে। বুধবার টাঙ্গাইলের বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে র্যাবের এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। রংপুরে নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব, পুলিশ ও সেনাবাহিনী নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে। নোয়াখালীতে চিহ্নিত হয়েছে ২৬১টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনায় ময়মনসিংহে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে র্যাব। দর্শক, ভোটের প্রস্তুতি সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি খুলনায় স্টাফ রিপোর্টার আতিয়ার পারভেজের কাছে। আতিয়া, নির্বাচন ঘিরে নিরাপত্তা কেমন দেখছেন, আর ভোট কেন্দ্রগুলোর এই মুহূর্তের পরিস্থিতি কি? গোল্লামারি ভোট কেন্দ্র কিছুক্ষণ আগে ঘুরে এসেছি, সেখানে দেখেছি প্রিজাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি সেরে তারা মূলত অপেক্ষা করছে ভোটারদের। এই একই চিত্র কিন্তু রয়েছে খুলনা বিভাগের যে ৩৬টি সংসদীয় আসন রয়েছে, এই আসনগুলির ৫,১৩৩টি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলিতে কিন্তু একই ধরনের চিত্র এই মুহূর্তে রয়েছে। এছাড়া নিরাপত্তার যে বিষয়টি বললেন, খুলনা বিভাগের ৩৬ আসনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে খুলনা বিভাগীয় কমিশনারের সাথে। তিনি বলেছেন নিরাপত্তার জায়গায় কোনো ধরনের ছাড় নেই, এবং বিশেষ করে ব্যালট পেপারের নিরাপত্তায় যে কেন্দ্রগুলোতে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ রয়েছে সেখানের ব্যালট পেপারের নিরাপত্তার জন্য আলাদা নজরদারি বসানো হয়েছে বলে তিনি জানিয়েছেন। এছাড়া নগরীর কয়েকটি পয়েন্টে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। কিছুক্ষণ আগে খুলনা মহানগরীর বৈকালী ভোট কেন্দ্রে সেখানে দুই প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল, যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে শান্ত হয়েছে। এছাড়া নগর জুড়ে কিন্তু এক ধরনের গুজব ছড়িয়ে পড়েছে, নানা ধরনের গুজব, যার কোনো বাস্তবতা আমরা কিন্তু এখনো পাচ্ছি না। সার্বিকভাবে খুলনায় ভোটের পরিবেশ শান্ত রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, এবং ভোটারদেরকে কেন্দ্রে আনার জন্য যে ধরনের প্রস্তুতি সেটি কিন্তু প্রার্থীদের পক্ষ থেকেও কিন্তু নেওয়া হয়েছে। সার্বিকভাবে খুলনায় শান্তিপূর্ণ যে অবস্থা সেটি আগামীকাল সকাল পর্যন্ত থাকবে এমন প্রত্যাশা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোট গ্রহণ কর্মকর্তা এবং প্রার্থীরা সবাই করছেন। খুলনা থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। আতিয়ার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যেতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সাক্ষী হতে চায় নির্বাচন কমিশন, তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে জয় পরাজয় মেনে নেয়ার আহ্বান জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সিইসি এসব কথা বলেন। নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয়, বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন। ভিন্ন মত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন, পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসাবে জয় পরাজয়কে মেনে নেবেন। ভোটার, প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, পর্যবেক্ষক, সেবা প্রদানকারী সংস্থা ও ব্যক্তিসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ, ব্যক্তিগত কষ্ট ক্লেশ তুচ্ছ করে জাতীয় নির্বাচনের এই মহতী ব্যবস্থাকে সহযোগিতা করে সার্থক করে তুলুন। আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করতে চাই। যে কোনো অনভিপ্রেত ঘটনা মোকাবেলায় নির্বাচনী কর্মকর্তা,
মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করুন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারব। এর আগে সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা পূরণে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে বেশিরভাগ কেন্দ্রের ফলাফল 13 ফেব্রুয়ারি শুক্রবার সকালের মধ্যেই পাওয়া যাবে বলে প্রত্যাশা কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর। রিপোর্ট মেজমা রহমানের। নানা প্রশ্ন, উদ্বেগ আর উৎকণ্ঠার বেড়াজাল পেরিয়ে মাহেন্দ্রক্ষণের কাছাকাছি দেশের মানুষ। আর মাত্র একদিন পর গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও আদ্যপন্ত তুলে ধরতে বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন। এ সময় বিভিন্ন দেশের পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেয় কমিশন। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, একটি নির্দিষ্ট দলের অনুপস্থিতিতেও ভোটার উপস্থিতি কমবে না বলে প্রত্যাশা করেন তিনি। Over this decade and a half, the youth who have reached into their mid-30s even have never been allowed to vote. একটি নির্দিষ্ট দলের অনুপস্থিতিতেও ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কমবে না। অবশ্যই মানুষ এটা মনে রাখবে, আমাদের দেশে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল। এবার গণভোট এবং জাতীয় নির্বাচনের ফলাফল একই সময়ে প্রকাশ করা হবে। ভোটের পরের দিন অর্থাৎ 13 তারিখ সকালের মধ্যে বেশিরভাগ কেন্দ্রের ফলাফল পাওয়া যাবে বলে প্রত্যাশা করছি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন বলেন, আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের সহযোগিতায় এবার সুস্থ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে বলেও প্রত্যাশা তার। In this manner, your engagement is profoundly meaningful. আমরা দেশবাসীর কাছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওয়াদা করেছিলাম। যে কোনো অনিয়ম, বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে। যে কোনো অনিয়ম শক্তভাবে তদারকি করবে নির্বাচন কমিশন। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছি। Credible and participatory election. দেশের অভ্যন্তরে সফলভাবে বেশিরভাগ ব্যালট ফিরে এসেছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। রাত পোহালেই ভোট, সারা দেশে ছড়িয়ে পড়েছে নির্বাচনে আমেজ। দীর্ঘ 1.5 দশক পর নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠেয় এই নির্বাচনে ভোট দিতে মুখে আছেন ভোটাররা। ভোট নিয়ে বেশ উৎসাহী, দীর্ঘ সময় ভোট দিতে না পারা আলোচিত রাজনীতিবিদরাও। চলুন জেনে নেই কোথায় ভোট দেবেন কোন আলোচিত প্রার্থী, জানাচ্ছেন কেফায়েত শাকিল। রাত পোহালেই শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। 1.5 দশক পর একটি উৎসব মুখর নির্বাচন দেখছে দেশবাসী। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে দীর্ঘ সময়ের দুই মিত্র শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মধ্যে। এই নির্বাচন বহু আলোচিত প্রার্থীর জন্য বেশ উৎসাহের, কেননা গত 1.5 দশকে ভোট দেওয়ার সুযোগ মিলেনি তাদেরও। এবারের নির্বাচনে ঢাকা 17 ও বগুড়া 3 আসন থেকে প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার তিনি ঢাকা 17 আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রয়োগ করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 15 আসনে। তিনি রাজধানীর মিরপুরের 60 ফিট সড়কের মণিপুর বয়েজ স্কুল কেন্দ্রে ভোট দেবেন। ঢাকা 11 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর বাড্ডার বেরাইল এলাকার AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তার ভোট দেওয়ার কথা রয়েছে। ঢাকা 13 আসনের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ভোট দেবেন রাজধানীর 7 মসজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে।
দলীয় প্রধান ছাড়াও ঢাকায় বিভিন্ন দলের আলোচিত প্রার্থীদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস রাজধানীর শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দেবেন। ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন টিকাটুলি এলাকার সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করবেন। ঢাকার বাইরে আলোচিত প্রার্থীদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও ১ আসনের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার ১ আসনের পেকুয়া সরকারি মডেল জিএম ইনস্টিটিউটে ভোট দেবেন। অপরদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নিজ নির্বাচনী এলাকা খুলনা ৫ আসনের ফুলতলা উপজেলার ৮ নং পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা ১১ আসনের ১৪ গ্রামের পশ্চিম ডোকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া বরিশাল ৫ আসনের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বরিশাল সদরের চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট কেন্দ্রে ভোট দেবেন। নিজ আসন ফেনী সদরের শস্যদী উত্তর খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ফেনী ২ আসনের প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গণনা শেষে তার কাছে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে শরীয়তপুরের নড়িয়ায় যৌথ বাহিনীর অভিযানে ৭.৫ লাখ টাকা ও একটি ল্যাপটপ সহ স্থানীয় এক জামাত নেতাকে আটকের পর ২ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লার মুরাদনগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে আটক করা হয়েছে জামাতের স্থানীয় আরেক নেতাকে। এসব ঘটনাকে ষড়যন্ত্র বলে অভিযোগ জামাতের। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভোটের আগের দিন সকাল 11:30টায় ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে বিপুল সংখ্যক অর্থসহ আটক করা হয় ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে। বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে যাত্রীদের দেহ ও লাগেজ পরীক্ষা করা হচ্ছিল। এ সময় বেলাল উদ্দিনের কাছে অস্বাভাবিক পরিমাণ নগদ টাকা পাওয়া গেলে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে টাকার উৎস ও বহনের উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় পুলিশ তাকে আটক করে। তার কাছে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। তবে আটক বেলাল উদ্দিন দাবি করেন, টাকার পরিমাণ ৫০ লাখ টাকার কিছু বেশি। ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে তিনি ওই অর্থ বহন করছিলেন। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দার। হ্যাঁ, ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে। 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। পরে অসুস্থ হয়ে পড়লে সৈয়দপুর হাসপাতালে পাঠানো হয় তাকে। এই ঘটনায় বুধবার বিকালে সংবাদ সম্মেলন করেন ঠাকুরগাঁও ১ আসনের জামায়াত প্রার্থী দালাওয়ার হোসেন। তিনি দাবি করেন, বেলাল উদ্দিন ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ব্যবসায়িক প্রয়োজনে সঙ্গে করে টাকা নিয়ে ফিরছিলেন। ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, তাই না? ওখানে তো একজন মানুষকে নরমালি ছেড়ে দেওয়ার কথা না। নিঃসন্দেহে ওখানে চেকিং হয়েছে, তার এটাকে লিগ্যালিটি দিয়ে ওনাকে ওখান থেকে ছেড়ে দিয়েছে। ওখান থেকে সৈয়দপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে। এদিকে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখী পাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বাড়িটি থেকে নগদ ৭,৫০,০০০ টাকা ও একটি ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে যৌথ বাহিনী। বুধবার বিকালে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মাস্টার গোলাম মোস্তফা নামে স্থানীয় এক জামায়াত নেতাকে। আরেক ঘটনায় কুমিল্লার মুরাদনগরে টাকা বিতরণের সময় হাবিবুর রহমান হেলালি নামে এক জামায়াত নেতা আটক হয়েছেন। তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। হাবিবুর উপজেলার ধামগড় ইউনিয়ন জামায়াতের আমির। স্থানীয় প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কও তিনি। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, জানান রংপুর মহানগর জামাত সেক্রেটারি আনোয়ারুল হক কাজল। বুধবার রাত 11:30টায় রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এদিন সকাল 11টায় বিমানবন্দরে 74 লাখ টাকা সহ বেলাল উদ্দিনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদে টাকার উৎসের সঠিক ব্যাখ্যা না দিয়েই তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে ভর্তি করা হয় তাকে। এদিকে এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, উদ্ধার হওয়া টাকার উৎসের খোঁজ খবর নেওয়া সহ আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। উনি বহন করতেছিলেন, এর কোনো অবৈধতা কোনো কিছু ছিল না। প্রশ্ন জেনে শুনে বুঝে কোনো অনুমোদন সাপেক্ষে এনেছিলেন। একটা অংশ তাকে হেনস্থ করার জন্য, জামাতকে ভাবমূর্তি, ভাব মর্যাদা, ভাবমূর্তি পূর্ণ করার জন্য এটা করা হয়েছে। শারীরিক অবস্থা উনি পুরোপুরি চিকিৎসার মধ্যে আছেন, ঘুমের মধ্যে আমরাও কথা বলতে পারতেছি না। অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট আসে নাই, কালকে রিপোর্ট আসলে চিকিৎসা পরবর্তী যেটা করণীয় ডাক্তারের সে ব্যবস্থা নেবে। এদিকে সৈয়দপুর বিমানবন্দরে প্রশাসন উদ্দেশ্যমূলকভাবে জামাত নেতা বেলাল উদ্দিনকে আটক করেছে বলে অভিযোগ করেছে জামাতে ইসলামী। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ঢাকা বিমানবন্দর থেকে ঠাকুরগাঁয়ে জামাতের আমিরকে টাকা বহন করার অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশের সহায়তায় মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামাতের সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক, যে কোনো কারণেই হোক, তার একদিকে হেলে পড়েছেন। একটা দলকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে, যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটার বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে, নিউজ করা হচ্ছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটারদের এসব বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে জামাত আমির বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন দেশ জুড়ে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। তিনি দাবি করেন, জামাতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতেই সব অপচেষ্টা চালাচ্ছে। দেশবাসীকে এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় ভোটকে নাগরিক অধিকার ও পবিত্র দায়িত্ব উল্লেখ করে সবাইকে নিজ নিজ পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে AK-22 রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এ সময় সীমান্তে অপরাধ জগতে ত্রাস হিসেবে পরিচিত দুইজনকে আটক করা হয়েছে। ভোররাতে উপজেলার বালুখালী 1 নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, সীমান্তে অপরাধ জগতের ত্রাস আমিন ও তার দেহরক্ষী জানে আলম দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও ছিনতাই সহ বিভিন্ন সন্ত্রাসী তৎপরতা চালিয়ে আসছিল। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি AK-22 রাইফেল, একটি দেশীয় পিস্তল, 2টি 1 নলা বন্দুক, 2টি রাইফেলের ম্যাগজিন, 2টি ওয়াকিটকি সেট সহ বিভিন্ন অস্ত্র ও গুলি জব্দ করা হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের অপতৎপরতা দমনেই এই অভিযান বলে জানানো হয়েছে। সৈয়দপুরে জামাতের ঘটনা বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। বিএনপির বিজয় নিশ্চিত জেনেই এসব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। তিনি দাবি করেন, জনসমর্থন ও বিভিন্ন জরিপে বিবেচনায় 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত। বিএনপির এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল অপচেষ্টা করছে বলে অভিযোগ তার। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মাহাদি আমিন। সর্বত্র প্রশ্ন উঠছে, জামাতের একটি জেলা সর্বোচ্চ নেতা কোন উৎস থেকে এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে, কি উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য নির্বাচনের ঠিক আগের দিন ঢাকা থেকে ঠাকুরগাঁও যাচ্ছেন। সৈয়দপুর বিমানবন্দর কাণ্ডকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই, কারণ দেশের অন্যান্য জায়গার মতো জামাতের আমিরের নির্বাচনী আসন ঢাকা 15তেও একই রকম অবৈধ, অনৈতিক লেনদেনের ঘটনা সংঘটিত হতে দেখা গিয়েছে। আরও দেখা গিয়েছে কুমিল্লা, নোয়াখালী, খুলনা সহ দেশের অসংখ্য জায়গায় বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থ প্রেরণ
বা জান্নাতের টিকেটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছেন। নির্বাচনের আগেই জামাত জোটের অপকর্ম জনগণ প্রতিহত করছে বলে জানিয়েছেন বিএনপি নির্বাচন পরিচালনা জাতীয় কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান। রাতে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, বিএনপির নামে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি বিশেষ দল, সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হোক আমরা চাই। আমরা এই নির্বাচনের জন্য অনেক সাথী জীবন দিয়েছে আমাদের। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হোক এটা চাই, এবং জনগণের সমর্থন নিয়েই আল্লাহর মেহেরবানিতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই, এবং সেই দায়িত্ব পেয়ে আমরা জনগণের কল্যাণ সাধন করতে চাই, জুলাই সনদের বাস্তবায়ন করতে চাই। নির্বাচনী ইশতেহারে আমাদের দলের চেয়ারম্যান যা যা ঘোষণা করেছেন আমরা সেসব বাস্তবায়ন করতে চাই। এর পথে নানা বাধা নানাভাবে সৃষ্টি করার চেষ্টা চলছে। কেউ সৃষ্টি করছে যারা আমাদের এই গণতন্ত্র পুনর্বহালই পছন্দ করে না। কেউ চেষ্টা করছে, তারা মনে করছে যে নির্বাচনে তাদের জেতার সম্ভাবনা কম। ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, এনসিপি ও জামাত শিবির নেতাকর্মীরা দলবল নিয়ে ভোট কেন্দ্রে যাচ্ছে। তারা ব্যালট পেপারে সিল মারতে পারে। তারা বিভিন্ন বাসাবাড়ি, মেসে ও মসজিদে সশস্ত্র অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। রাজধানীতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এত রাত্রে, আজকে নির্বাচনের আগের রাত্রে ওদের বিভিন্ন কেন্দ্রে যাওয়ার প্রয়োজনটা কি? সম্ভাব্য কী কী হতে পারে? এক নম্বর হলো ব্যালট বাক্স কিংবা ব্যালট পেপার কিংবা বই আগে থেকে তারা নিয়ে আসবে, সিল মেরে নিয়ে যাবে, অথবা রাত্রে তারা ব্যালট বক্স ফিল আপ করবে, এমন একটা যোগসাহস থাকতে পারে। ফকিরাপুর, আরামবাগে বিভিন্ন ছাত্রাবাসে জামাত কর্মীরা সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে আছে, বিভিন্ন মেস, হোস্টেল, ওখানে তারা বিভিন্ন কেন্দ্রে অস্ত্রশস্ত্র অবস্থান আছে। তারা সকালে বিভিন্ন কেন্দ্রে অস্ত্রশস্ত্র অবস্থান নেবে। জাতির সামনে বিষয়টি স্পষ্ট করা দরকার, কারণ আমার এই আসনটি নিয়ে বহু আগে থেকেই তাদের একটা পূর্ব পরিকল্পনা রয়ে গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে এককভাবে সরকার গঠনের আশাবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এএপি আর ডয়েচ ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে গুরুত্ব দেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। জার্মানির সম্প্রচার মাধ্যম ডয়েচ ভেলেকে দেয়া সাক্ষাৎকারে নিজের নির্বাসন জীবন, বেগম খালেদা জিয়ার মৃত্যু, ভারত ও চীনের সাথে সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে প্রান্তিক জনগোষ্ঠী থেকে এই কার্ড বিতরণের কর্মসূচি শুরু হবে। এছাড়া নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আর গুম খুনের বিচার নিয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান। জামাত ইসলামীর সাথে সম্ভাব্য জোট গঠনের সম্ভাবনা নাকচ করে বলেছেন, সবাই সরকারে এলে দেশ চলবে কিভাবে। এদিকে ফ্রান্সের সংবাদ সংস্থা এএপিকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি। কেউ অপরাধে জড়িত থাকলে আইন অনুযায়ী শাস্তি হতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত প্রায় ১.৫ দশকে আওয়ামী লীগ সরকার অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, জ্বালানি খাত ধ্বংস করে গেছে। এই প্রসঙ্গে বলেন, মানুষকে নিরাপদে রাখতে আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করাই হবে তার প্রথম অগ্রাধিকার। কাজের তালিকায় সবার উপরে থাকবে দেশবাসীর অর্থনৈতিক দুর্দশা দূর করা। বৈদেশিক সম্পর্ক নিয়ে বিএনপি চেয়ারম্যান সাবধানী মন্তব্য করে বলেছেন, জনগণ ও দেশের স্বার্থই সবার আগে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দেখতে গিয়েছিলেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দলের সিনিয়র এই নেতাকে দেখতে যান তারেক রহমান। এ সময় তিনি অসুস্থ রিজভীর শারীরিক খোঁজ খবর নেন। তারেক রহমান চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের কথা বলেন। রুহুল কবির রিজভীর দ্রুত সুস্থতা কামনা করেন বিএনপির চেয়ারম্যান। জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টের কারণে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। দ্রুত আরোগ্য লাভ ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রিজভী। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি নির্বাচন পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এই সাক্ষাৎ হয়। রোহানা
হেট্রিয়ার্চির নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন সামনে রেখে কঠোর নিরাপত্তার চাদরে মোড়া রাজধানী ঢাকার প্রবেশপথ, গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভোট কেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে র্যাব, বিজিবি ও আনসার সদস্য। র্যাব মহাপরিচালক জানিয়েছেন, যারা নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করবে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে। শুভ মাহফুজের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। নির্বাচন সামনে রেখে রাজধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। টহল জোরদার করেছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো নাশকতা ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। শহরের প্রবেশপথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির কাগজপত্র খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। অবৈধ কোনো প্রকারের সরঞ্জাম নিয়ে যাতে এলাকায় প্রবেশ করতে না পারে এবং কোনো বড় ধরনের কোনো ইনসিডেন্ট না ঘটাতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যেহেতু আজকেই নির্বাচন কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে যাবে, সেগুলো আমরা যেন সুশৃঙ্খলভাবে এবং নিরাপদে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আর নির্বাচন আরম্ভ থেকে শেষ পর্যন্ত আমাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটা বজায় থাকবে এবং এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি যারা রয়েছেন তাদের নিরাপত্তা প্রদান থেকে আরম্ভ করে নগরবাসী যেন নিশ্চিন্তে, নির্ভয়ে এবং নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই জন্য একটা স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং উপযুক্ত পরিবেশ বজায় রাখার জন্য আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। এদিকে রাজধানীর শেরেবাংলা নগরের সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেছেন র্যাব মহাপরিচালক। এ সময় তিনি জানান, এবার সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হবে। কেউ নাশকতা করলে অথবা ফলাফল না মেনে বিশৃঙ্খলা করলে তারাই সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকবে। এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমরা কোনো রকম হেজিটেট করব না। সারা দেশে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে স্ট্রাইকিং ফোর্স দেওয়া হয়েছে বলেও জানান র্যাব মহাপরিচালক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও তার শরিকদের প্রতি 46.60% এবং জামাত ও এনসিপি জোটের প্রতি 32.56% সমর্থনের তথ্য উঠে এসেছে সেন্টার ফর সোশ্যাল ইনসাইট CSI এর গবেষণায়। রাজধানীর বনানীতে CSI এর হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য উপস্থাপন করা হয়। জানানো হয়, 1 থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে 299টি আসনে পরিচালিত এক সমীক্ষায় বয়সভিত্তিক বিশ্লেষণের পাশাপাশি জাতিগত, গোষ্ঠী, ধর্মবর্ণ, শহর, গ্রামভিত্তিক বসবাস, প্রশাসনের ভূমিকা, প্রার্থীদের প্রচারের ধরন, গণমাধ্যমে উপস্থিতি এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য স্টেক হোল্ডারদের ভূমিকা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্য মতে এবারে ভোট দিতে আগ্রহী 81.6%, অনাগ্রহী 9.6% এবং সিদ্ধান্তহীন 8.8% ভোটার। নির্বাচন ঘিরে বড় ধরনের সহিংসতার আশঙ্কা মানুষ তেমন করছে না, তবে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও সংশয় রয়েছে, এমন তথ্য উঠে এসেছে এই জরিপে। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিগত 3টি বিতর্কিত নির্বাচনের কারণে এবারে নির্বাচন কেমন হয় তা নিয়ে আছে দেশবাসীর বিপুল আগ্রহ। তবে কেমন ছিল আগের 12টি সংসদ নির্বাচন, জানাচ্ছেন আহমেদ সরোয়ার। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1973 সালের 7 মার্চ অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন।
এতে 14টি রাজনৈতিক দল অংশ নেয়। আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টি আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 11টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মোট ভোটারের 54.9% ভোট দেয়। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে তৎকালীন বিরোধী রাজনৈতিক দল জাসদ। 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে 29টি রাজনৈতিক দল অংশ নেয়। নির্বাচনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 260টি আসন লাভ করে। 54টি আসন পায় আওয়ামী লীগের 2 অংশ মিলে। এই নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি ভোটে একজন নারী মুসলিম লীগের সৈয়দা রাজিয়া ফয়েজ সংসদ সদস্য নির্বাচিত হন। 51.3% ভোটার ভোট দেয় এতে। এই নির্বাচনেও কারচুপি ও অনিয়মের অভিযোগ আনে বিরোধী দল। 1986 সালের 7 মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী সহ 28টি দল অংশ নেয়। রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি 153টি আসন পায়, আওয়ামী লীগ 76 আসন পায়, জামাত পায় 10টি। বিএনপি নেতৃত্বাধীন 7 দলীয় জোট এই নির্বাচন বর্জন করে। 61.1% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এই নির্বাচনে ভোট কারচুপি, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা ও ভোট কেন্দ্র দখল সহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে। শেখ হাসিনা একে ভোট ডাকাতি নির্বাচন বলে অভিহিত করেন। 1988 সালের 3 মার্চ অনুষ্ঠিত হয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ অধিকাংশ দল এই নির্বাচন বর্জন করে। একতরফা এই নির্বাচনে জাতীয় পার্টি 251টি আসন পায়। আসম ও রবের নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল কপ পায় 19টি আসন। ভোটের হার ছিল 52.5%। স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফলে এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 সালের 27 ফেব্রুয়ারি। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে 424 জন স্বতন্ত্র প্রার্থী সহ 75টি দল থেকে 2787 জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে বিএনপি 140টি এবং আওয়ামী লীগ 88টি আসন লাভ করে। জাতীয় পার্টি 35টি এবং জামাত 18টি আসন পায়। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পরও ভোট পড়ে 55.4%। যদিও শেখ হাসিনা সূক্ষ্ম কারচুপির অভিযোগ তোলেন। এই নির্বাচনের আগে পরে সহিংসতায় 48 জন প্রাণ হারান। 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 278 জন, ফ্রিডম পার্টি 1টি ও স্বতন্ত্র থেকে 10 জন নির্বাচিত হন। এই নির্বাচনে 21% ভোট পড়ে। নির্বাচনী সহিংসতায় অন্তত 12 জন নিহত হন। 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন। 81টি রাজনৈতিক দলের 2574 জন প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। মোট ভোট পড়ে 75.6%। এই নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসন পায় আর বিএনপি পায় 116টি আসন। জাতীয় পার্টি 32টি এবং জামাত পায় 3টি আসন। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 55টি দলের 1939 জন এতে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি পায় 193টি আসন এবং আওয়ামী লীগ 62টি আসনে জয়লাভ করে। জাতীয় পার্টির নেতৃত্বে ইসলামী ঐক্য ফ্রন্ট 14টি এবং জামাত পায় 17টি আসন। ভোটের হার 74.73%। এই নির্বাচনে স্থূল কারচুপি হয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো নিবন্ধনের শর্ত পালন করে 39টি দল নির্বাচনে অংশ নেয় এবং প্রথমবারের মতো ছবিযুক্ত ভোটার তালিকা অনুসারে নির্বাচনে ভোট দেন ভোটাররা। ভোটের হার ছিল 86.34%। আওয়ামী লীগ 230টি আর বিএনপি 30 আসন পায়। জাতীয় পার্টি পায় 27টি আসন, জামায়াত পায় 2টি। 5 জানুয়ারি 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি, জামাত সহ সমমনা রাজনৈতিক দলগুলো বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রথমবারের মতো 153 আসনে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচন হয় 147টিতে। আওয়ামী লীগ পায় 234টি। মূল জাতীয় পার্টি 34টি আসনে বিজয়ী হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2018 সালের 30 ডিসেম্বর। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ও বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট জোট সহ নিবন্ধিত 39টি দল এ নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে 6টি আসনে প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ করা হয়। আগের রাতে ভোট গ্রহণ সহ নানা অনিয়মের অভিযোগে দুপুরের দিকে মহাজোট ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে। দেশের রাজনৈতিক ইতিহাসে এটি রাতের ভোট হিসাবে পরিচিতি লাভ করে। 300 আসনের মধ্যে আওয়ামী লীগ 258টি আসনে, জাতীয় পার্টি 22টি আসনে জয়লাভ করে। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি সহ সমমনা দলগুলো বর্জন করে। এটি আমি আর ডামি নির্বাচন হিসেবে পরিচিতি লাভ করে। আওয়ামী লীগ 224টি আসনে জয়লাভ করে।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট, উৎসবের অপেক্ষায় দেশ, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, দেশ জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান সিইসির। জয় পরাজয় যাই হোক, রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান। নির্বাচনের আগেই জামাত জোটের অপকর্ম জনগণ প্রতিহত করছে, নজরুল ইসলাম খানের মন্তব্য। রাতেই সিল মারার প্রস্তুতি জামাত, শিবির, এনসিপির, অভিযোগ মির্জা আব্বাসের। ৭৪ লাখ টাকা সহ আটক জামাত নেতাকে পরিবারের কাছে হস্তান্তর, টাকা নিয়ে অপপ্রচারের অভিযোগ জামাতের। ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলছে বিএনপি। এ ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।